সানডে নিউজ ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে শান্তনু। প্রথমে দেখে নেব নিউজ হেডলাইন্স। এবছর আমরা সর্ববৃহৎ পরিসরে কুম্ভের ডিজিটাল পদচিহ্ন প্রত্যক্ষ করছি। মহাকুম্ভের এই বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয়। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে দেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই, যারা সময়ে সময়ে আমাদের ভোটিং প্রক্রিয়াকে আধুনিক ও শক্তিশালী করেছে। এই সংগঠন একটা নতুন জিনিস করেছে, রক্তবন্ধন বলে তারা একটি অ্যাপ খুলেছে। ত্রিপুরাতে আমার জানা মতে এটি প্রথম। রবিবার নজরুল কলাক্ষেত্রে মেগা রক্তদান উৎসবে অংশ নিয়ে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। 19শে জানুয়ারি রাজ্য জুড়ে উদযাপিত হয় 47তম কর্কট দিবস। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালির সূচনা হয়। র্যালিতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ও বিধায়ক রামাপদ জমাতিয়া অংশ নেন। দিন দুপুরে রাজধানীর আশ্রম চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন স্থানে রাস্তার ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। 19 জানুয়ারি রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এবছর আমরা সর্ববৃহৎ পরিসরে কুম্ভের ডিজিটাল পদচিহ্ন প্রত্যক্ষ করছি। মহাকুম্ভের এই বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয়। তিনি আরো বলেন, কুম্ভ অনুষ্ঠান আমাদের আরো বলে যে আমাদের ঐতিহ্য কিভাবে সমগ্র ভারতকে একত্রিত করে। উত্তর থেকে দক্ষিণে বিশ্বাস মেনে চলার উপায় একই। একদিকে প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয়। অন্যদিকে দক্ষিণ অংশে গোদাবরী, কৃষ্ণা, নর্মদা এবং কাবেরী নদীর তীরে পুষ্করম আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে। মানবতার এক অবিস্মরণীয় সমুদ্র, অবিশ্বাস্য দৃশ্য এবং সাম্য ও সম্প্রীতির এক অসাধারণ সঙ্গম। এবার কুম্ভে অনেক ঐশ্বরিক সাদৃশ্য মিলিত হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 118তম পর্ব সম্প্রচারিত হয়। এদিন অনুষ্ঠানে দেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই, যারা সময়ে সময়ে আমাদের ভোটিং প্রক্রিয়াকে আধুনিক করেছে এবং শক্তিশালী করেছে। সম্প্রতিকালে দেশের বিভিন্ন স্থানে একাধিক নির্বাচনের পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিরোধীরা। নিরপেক্ষতা বজায় রাখছে না কমিশন, বারবার অভিযোগ উঠেছে। রবিবার মন কি বাত অনুষ্ঠান থেকে এই নির্বাচন কমিশনেরই ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরেই নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আধুনিক করার জন্য একের পর এক প্রযুক্তির ব্যবহার করে চলেছে, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। প্রসঙ্গত, অধিকাংশ সময়ে মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। কিন্তু এবার যেহেতু শেষ রবিবার সাধারণতন্ত্র দিবস পড়েছে, সে কারণেই প্রধানমন্ত্রীর মন কি বাত এক সপ্তাহ আগে সম্প্রচারিত করা হলো। বছরের প্রথম এই মন কি বাতে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করলেন। মোদীর বক্তব্য, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন সময়ে কমিশন আমাদের ভোট প্রক্রিয়া আধুনিকীকরণ করেছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোট প্রক্রিয়ার উন্নতি করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, কমিশন যেভাবে স্বচ্ছ নির্বাচন করাচ্ছে তাতে তাদের শুভেচ্ছা বার্তাটা প্রাপ্য। একই সঙ্গে দেশবাসীর কাছেও আমার অনুরোধ, আপনারা ভোট দিন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটা বেশি করে সম্ভব অংশগ্রহণ করুন এবং সেটাকে শক্তিশালী করুন। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন শনিবার। বৈঠকে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির সুবিধা পাবেন সকলে। এদিন প্রধানমন্ত্রী বলেন, এই শতাব্দীতে জলবায়ু পরিবর্তন, জলের ঘাটতি, স্বাস্থ্য সংকট, মহামারীর মতো অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু বিশ্ব আরো একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নয়া চ্যালেঞ্জ হলো সম্পত্তির অধিকার। বহু বছর আগে জাতিসংঘ বিশ্বের অনেক দেশের জমি সম্পত্তি নিয়ে একটি গবেষণা করেছিল। এই গবেষণায় দেখা গেছে যে বিশ্বের অনেক দেশে মানুষের সম্পত্তির জন্য যথাযথ আইনি নথিপত্র নেই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নতুন বছর 2025 এবং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মামুনি বাজাজের বিগ সেল ধামাকা। এছাড়াও ইনস্ট্যান্ট লাকি ড্র বিজয়ীদের জন্য থাকছে 32 ইঞ্চি কালার টিভি, ক্যাশ ডিসকাউন্ট, ব্লুটুথ হেডসেট, বাউল সেট, ডিনার সেট, AMC কার্ড, সিলভার কয়েন, আরো কত কি। এছাড়াও থাকছে আপনার পুরনো মোটর বাইকের উপর মেগা এক্সচেঞ্জ অফার। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। সঙ্গে আরো থাকছে ফ্রি সার্ভিস, ফ্রি হেলমেট, লোয়েস্ট এভার ডাউন পেমেন্ট ও 10 লিটার ফ্রি পেট্রোলের সুবিধা। শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মামুনি বাজাজ মোটর স্ট্যান্ড,
বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9612133889, 9089440011, 9366042447। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি খবরে। এই সংগঠন একটা নতুন জিনিস করেছে, রক্তবন্ধন বলে তারা একটি অ্যাপ খুলেছে। ত্রিপুরাতে আমার জানা মতে এটি প্রথম। রবিবার বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে মেগা রক্তদান উৎসবে অংশ নিয়ে একথা বলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। এই পোর্টাল রক্তদানের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে বলে তিনি জানান। রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ এবং ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এক মেগা রক্তদান উৎসব ও এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রক্তবন্ধন নামে একটি অনলাইন ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ও আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে রক্তদানকারীদের এবং অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, রক্তদান হল মানবতার সর্বশ্রেষ্ঠ দান। এই ধরনের উদ্যোগ রাজ্যের মানুষের জন্য আশীর্বাদ। এই সংগঠন একটা নতুন জিনিস করেছে, রক্তবন্ধন বলে তারা একটি নতুন অ্যাপ খুলেছে। ত্রিপুরাতে আমরা জানা মতে এটি প্রথম। তিনি নতুন ওয়েব পোর্টাল রক্তবন্ধনকেও সাধুবাদ জানান। মানুষ এখন উৎসবের মেজাজে রক্তদান করছে বলে জানান তিনি। যে রক্তবন্ধন বলে একটা অ্যাপ খুলেছে, আপনারা জানেন যে রক্ত দান করছে। আমি ইদানিং জানি না, আমি যখন আগে বিরোধী দলনেতা ছিলাম, যখন আগে রক্ত দান করত, এই রক্ত যখন ব্লাড ব্যাংকে যেত, সময়ের মধ্যে যদি রক্ত না প্রদান করা হতো, সেই রক্তগুলি নষ্ট হয়ে যেত। মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে, কিন্তু সেটা কাজে লাগছে না। অনেক সময় এখন লাগছে। ওরা একটা নতুন অ্যাপ করেছে রক্তবন্ধন, ত্রিপুরাতে আমার জানা মতেই প্রথম। এই ওয়েব পোর্টালের মাধ্যমে রক্তদাতা এবং রক্তের প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে সেতু বন্ধন তৈরি করা হবে। এছাড়াও রক্তদান সংক্রান্ত সকল তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। এদিন মেয়র দীপক মজুমদার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিন শিবিরে রেকর্ড সংখ্যক রক্তদাতা রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। 19 জানুয়ারি রাজ্য জুড়ে উদযাপিত হয় 47তম ককবরক দিবস। এদিন সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালির সূচনা হয়। এই দিনটি উদযাপনের জন্য রাজ্য সরকারের ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার এবং শিক্ষা দপ্তর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই অনুষ্ঠানে উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন আয়োজিত র্যালিতে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া এবং প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা অংশগ্রহণ করেন। মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই দিবসটি ককবরক ভাষা ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্য সরকার এই ভাষার প্রচার ও প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে বলে তিনি জানান। এদিন র্যালিতে রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। মাতৃভাষা যদি হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যাবে। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন, আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো। মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও বিকল্প হয় না, এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুলে যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার, রাজ্য সরকার, আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। ককবরক নয়, যে কোনো ভাষা, পৃথিবীতে বহু ভাষা রয়েছে, সব ভাষার বিকাশের প্রয়োজন, কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে। এই জন্য আমরা জানেন আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার
একটা সময় গেছে দীর্ঘ বছর ধরে ককবরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয়নি এবং রিগনাই হয়ে গেছে পাঁচরা, রিগনাই হয়ে গেছে পাঁচরা, বেরমা হয়ে গেছে শীতল। এগুলি বুঝতে হবে। আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি ভাষার বিকাশ দরকার এবং আজকে আমরা এই দিনটি পালন করছি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গার তীরে অমৃত কুম্ভের সন্ধানে দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। পুণ্য লাভের আশায় প্রয়াগরাজে দেখা গেল এবার দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও। শনিবার গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলেন রাজনাথ। স্বভাবতই মেলার মাঠে প্রতিরক্ষা মন্ত্রী হাজির হওয়ায় নিরাপত্তা রক্ষীদের তৎপরতা বেড়ে গিয়েছিল এদিন। তবে কিনা কুম্ভ তীর্থে কেউ ভিআইপি নন, তাই অন্যদের মতোই সাদা ধুতি পরে খালি গায়ে স্নান সারলেন রাজনাথ সিং। স্নানের পর সূর্য প্রণাম করেন তিনি। এছাড়াও এদিন অক্ষয় ভাট, পাতালপুরী মন্দির, সরস্বতী কুণ্ড এবং হনুমান মন্দিরে পুজো দেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে কনকনে শীত বিরাজ করছে আমেরিকায়। এর সঙ্গে রয়েছে শৈত্য প্রবাহের ভ্রুকুটিও। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। সোমবার মার্কিন ক্যাপিটালে শপথ নেবেন তিনি। বাইরের ভয়াবহ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ওয়াশিংটন পৌঁছেছেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা, আর তারপরই রীতিমতো আতশবাজির রোশনাইয়ে স্বাগত জানানো হলো সস্ত্রীক ট্রাম্পকে। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার দুপুরে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে আসীন হবেন। মার্কিন ক্যাপিটালের ভেতরে রোটান্ডায় মার্কিন সময় অনুযায়ী আগামী সোমবার তিনি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন। এদিকে আবহাওয়া অফিস জানাচ্ছে শৈত্যপ্রবাহের ধাক্কায় কাঁপতে চলেছে ওয়াশিংটন ডিসি। আর সেদিকে তাকিয়েই ইনডোরে শপথ নেবেন ট্রাম্প। ৪০ বছর ধরে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাইরে নয়, ক্যাপিটালের ভিতরে শপথ নেবেন। বায়ুসেনার বিমানে ফ্লোরিডার পাম বিচ থেকে আকাশপথে ওয়াশিংটন ডিসিতে শনিবারই পৌঁছে যান ট্রাম্প। এই উড়ানকে বলা হচ্ছে স্পেশাল এয়ার মিশন ৪৭। ডায়াস বিমানবন্দরে এসে নামে বিমান। শহরতলির ভার্জিনিয়ার গলফ ক্লাবে যান ট্রাম্প। পরে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানাতে আতশবাজির ঝলকানি দেখানো হয় আকাশে। জানা গেছে ২০ জানুয়ারি সোমবার আমেরিকার সংসদ ভবন ক্যাপিটাল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সম্মানীয় এই শোভাযাত্রায় পারফর্ম করার সুযোগ পেয়েছেন টেক্সাসের ইন্দো আমেরিকার ঢোল ব্যান্ড শিবম ঢোল তাসা পাঠক। এবার ইতিহাসে গড়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার তিনি হোয়াইট হাউসের গদিতে বসতে চলেছেন। আনুষ্ঠানিকভাবে কুর্সিতে বসার আগে তিনি ভরসা রেখেছেন ভারতীয় বংশোদ্ভূতদের উপর। একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের জন্য তাদের মনোনীত করছেন। হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক নীতি নির্ধারণের জন্য সিনিয়র অ্যাডভাইজার হিসেবে চেন্নাইয়ে শ্রীরাম কৃষ্ণই প্রথম পছন্দ ট্রাম্পের। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ফের মর্মান্তিক ঘটনা। উল্টে পড়া তেলের ট্যাঙ্কার থেকে ভয়াবহ বিস্ফোরণ। তেল লুট করতে গিয়ে মৃত্যু হলো কমপক্ষে ৭০ জনের, আহত হয়েছে ৫৬ জন, পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান। শনিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার নাইজার রাজ্যের রাস্তায়। উত্তর নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়ক ডিক্কো এলাকায় উল্টে যায় তেল ভর্তি ট্যাঙ্কারটি। তাতে প্রায় ৬০,০০০ লিটার পেট্রোল ছিল। উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় তেল লুটের জন্য হুড়োহুড়ি। এর মাঝেই ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় কমপক্ষে ৭০ জনের। রাজধানীতে দিন দুপুরে এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে রাজধানীর আশ্রম চৌমোহনী নাকা পয়েন্ট সংলগ্ন স্থানে রাস্তার ড্রেন থেকে এক অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ ঊর্ধ্ব হবে বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। থানাতে যে একটা আশ্রম চৌমোহনী নাকা পয়েন্টের ড্রেনের মধ্যে একটা লোক পড়িয়া উপর দিয়ে পড়া রয়েছে। পরে ওই খবর পাই আমরা আইসি আয়া এটা তুলছি, তুলে দেখি এটা বয়স্ক একটা পুরুষ লোক মারা গেছে। তবু আমরা মানে মৃত্যু সঠিক তদন্তের জন্য আমরা ময়নাতদন্ত লাগিয়ে আমরা জীবিতে পাঠাইছি। আপাতত পরিচয় পাওয়া যায়নি। মানে বয়স কিরকম হলো? বয়স অনুমানিক ৬০-এর কাছাকাছি।
কি মনে হইতেছে দেখতে প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে তো যা দেখলাম এখানে ড্রেন আছে, ড্রেনের মধ্যে বোধহয় পেশাব দেখেছিল, বোধহয় হয়তো পর্যায়ে মারা গেছে। তারপরেও আমরা তদন্ত চলতেছে, তদন্ত আমরা মহিলা তদন্ত করে। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নতুন বছর 2025 এবং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মামুনি বাজাজের বিগ সেল ধামাকা। এছাড়াও ইনস্ট্যান্ট লাকি ড্র বিজয়ীদের জন্য থাকছে 32 ইঞ্চি কালার টিভি, ক্যাশ ডিসকাউন্ট, ব্লুটুথ হেডসেট, বাউল সেট, ডিনার সেট, এএমসি কার্ড, সিলভার কয়েন, আরো কত কি। এছাড়াও থাকছে আপনার পুরনো মোটর বাইকের উপর মেগা এক্সচেঞ্জ অফার। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। সঙ্গে আরো থাকছে ফ্রি সার্ভিস, ফ্রি হেলমেট, লোয়েস্ট এভার ডাউন পেমেন্ট ও 10 লিটার ফ্রি পেট্রোলের সুবিধা। শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আমাদের ফোন নাম্বার 9612133889, 9089440011, 9366042447। বিরতির পর স্বাগত, চলে যাচ্ছি খবরে। আগাম ঘোষণা অনুসারে সোমবার বিজেপির জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে। তাই জেলা সভাপতিদের নাম ঘোষণার বিষয়টি সামনে রেখে রবিবার দিনভর বিজেপির জেলা সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রক্রিয়া চলে। এর সাথে সাংগঠনিক বৈঠকও করা হয়। সোমবার নির্বাচনের পর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। এদিন উদয়পুরে দলের কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী, বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন্দ্র মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পার্টির সংগঠন পর্ব চলছে গোটা দেশ জুড়ে। ত্রিপুরা রাজ্যেও দুটো ধাপ সম্পন্ন হয়েছে, বুথ সভাপতি নির্বাচন এবং মণ্ডল সভাপতি নির্বাচন। এখন আমরা তৃতীয় পর্যায়ে রয়েছি সংগঠন পর্বের, জেলা সভাপতি নির্বাচন। তো এই জেলা সভাপতি নির্বাচনের জন্যে সাংগঠনিক রীতিনীতি মেনে আজকে এখানে জেলা সভাপতি পদের জন্য যারা প্রত্যাশী হবেন তাদের নমিনেশন সাবমিশন হবে এখানে, এবং তারপর সাবমিশনের পর তার স্ক্রুটিনি হবে এবং সেই রিপোর্ট আমরা স্টেট রিটার্নিং অফিসারের কাছে দেব আজকে, এবং আগামীকাল জেলা সভাপতির ঘোষণা হবে।
চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করে মালিকের হাতে সঁপে দিল যাত্রাপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত 11ই জানুয়ারি বাইক মালিক মির্জিত দাস তার বাইকটি বৈরাগী বাজারে তালা দিয়ে রেখে আগরতলা গিয়েছিল। আগরতলা থেকে এসে দেখে বাইকটি নেই। এদিনই মেলাঘর থানায় এসে লিখিত অভিযোগ করেন তিনি। এরপর মেলাঘর থানার পুলিশ বিভিন্ন থানায় বিষয়টি জানিয়ে দেয়। সেই মোতাবেক গত 16 জানুয়ারি যাত্রাপুর থানার সীমান্ত এলাকায় নিউ নিদয়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা দুর্লভপুর গ্রামের একেবারে সীমান্ত কাঁটাতারের পাশেই দেখতে পায় একটি বাইক। সঙ্গে সঙ্গে জওয়ানরা যাত্রাপুর থানায় খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে আনে। রবিবার বাইকটি মালিকের হাতে হস্তান্তর করে পুলিশ। সাইকেলটা 11 তারিখ জানুয়ারি মাসের 11 তারিখ আমি বলিবাজারে রাখা নিজের পার্সোনাল কাজে আগরতলা গেছিলাম। আইসিটা দিয়ে সাইকেলটা নাই। তারপরে আমি মেলাঘর পিএসে জানাইলাম, জিটি এন্ট্রি করলাম। এরপরে মেলাঘর পিএস থেকে সব পিএসে খবর দিল। খবর দেওয়ার পরে গত 16 তারিখ তো আমার কাছে খবর আছে না। 17 তারিখ সকালবেলা খবর পাইলাম যে যাত্রাপুর পিএসের স্যারেরা, 2 জন স্যারেরা সাইকেলটা উদ্ধার করে আনছে বর্ডার থেকে। তারপরে আমরা আইলাম, এই মোতাবেক কাগজ লইয়া আইসিরা এখন সাইকেলটা আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে। রবিবার উদয়পুরে গণতান্ত্রিক নারী সমিতির উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উদয়পুর জামতলা থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার ও নিউটাউন রোড হয়ে পুনরায় জামতলায় এসে শেষ হয়। এরপর হয় সভা। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্যা স্বপ্না দত্ত, জেসমিন সুলতানা, সুনীতি সাহা ও সরস্বতী ভৌমিক সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে নারী সমিতির এক সদস্যা বলেন, রাজ্যের নারীরা বর্তমানে আতঙ্কিত, তাদের নিরাপত্তা নেই, আইনের শৃঙ্খলা বলতে কিছুই নেই। সারা রাজ্যে যুব সমাজ এখন নেশায় আসক্ত। নেশামুক্ত করার কথা বলা হলেও সারা রাজ্যে যুবকরা নেশায় ডুবে গেছে বলে তারা জানান। সারা রাজ্যে এই 6 দফা দাবি নিয়ে মিছিল, কোথাও ডেপুটেশন, কোথাও পথসভা সংগঠিত হচ্ছিল। আমাদের গোমতী জেলায়ও সে অনেকগুলো মিছিল এবং ডেপুটেশন হয়েছে, কর্মকে ডেপুটেশন হয়েছে, আজকে উদয়পুরে মিছিল ও সভা সংগঠিত হচ্ছে। তো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুঃখের সহিত বলতে হয়, এই বিজেপি সরকার এসেছে 7 বছরে, আজকে এই প্রথম 7 বছরের মধ্যে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি একটু রাস্তায় নামতে পেরেছি। তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি গ্যাস পয়েন্ট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা চাষ ও গাঁজার আসর চালিয়ে যাওয়ার অভিযোগে রবিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তার কাছ থেকে 3 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন খবরের ভিত্তিতে এই অভিযান সংগঠিত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে আটককৃত গোপালনাথ ভৌমিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি। এদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে এই জায়গায় গোপালনাথ ভৌমিক গাঁজা চাষ করার পাশাপাশি নিজ বাড়িতেই গাঁজা সেবনের আসর বসিয়ে আসছেন। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের কাছাকাছি ননীগোপাল নাথ ভৌমিকের বাড়িতে আমরা আসি। আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে। তো যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই। ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই। পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি। ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঁজা পেয়েছি। তো আজকে ওনার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস ধারাতে মামলা নেব। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।